আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ এর একটা মাস্টার ক্লাস নিব, সেটা হচ্ছে আজকে ক্লাস 1। ক্লাস 1, ওকে। তো এই ক্লাস ওয়ানটা থেকে হচ্ছে আমরা এমনভাবে শুরু করব যাতে হচ্ছে আমাদের তো এখন সৃজনশীল লিখতে দিবে না, বা তোমাকে হচ্ছে একদম বেসিক ধরে ধরে ক্লিয়ার করার সময় নেই, যেহেতু মোটামুটি অনেকগুলা পরীক্ষা হয়ে গেছে। সামনে অল্প কিছু পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষাগুলোতে অর্গানিক কেমিস্ট্রি থেকে যাতে 2টা 3টা 4টা কোশ্চেন আসলে সেখান থেকে যদি 4টা কোশ্চেন আসে তুমি যাতে ওইখান থেকে 2টা বা 3টা অ্যান্সার করতে পারো, এরকম করে দেওয়া যাবে। তো যেই টপিকসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, বারবার কোশ্চেন আসে, সেই টপিকসগুলো তোমাদেরকে আজকে দেখাবো। আচ্ছা, প্রথমত অর্গানিক কেমিস্ট্রি থেকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ করেন কে। এগুলো হচ্ছে এমসিকিউতে আসছে। আমি এখানে লিখতেছি, লেখা খুব বেশি ভালো না। জৈব যৌগের নামকরণ। আচ্ছা, আমরা অর্গানিক পড়তেছি দেখে যে শুধু জৈব যৌগের নামকরণ করব বা নামকরণ সম্পর্কে জানবো এমন না, অজৈব যৌগের নামকরণ কে করছে সেটাও আমরা জানবো। অজৈব যৌগের নামকরণ একটা আছে জিনিস, সেটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ। আচ্ছা, এই 3টা কাজ একজন বিজ্ঞানী করছে যার নাম হচ্ছে বার্জেলিয়াস। তো খুব সহজে মনে রাখতে পারো যে জৈব যৌগের নামকরণ করছে বার্জেলিয়াস, অজৈব যৌগের নামকরণও করছে বার্জেলিয়াস, আর প্রাণশক্তির মতবাদ যেটা আছে সেটাও দিছে হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। আর হাতের লেখাটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই, যেহেতু ডাক্তার হচ্ছি। আহ, হাতের লেখা এরকম হতেই পারে। নেক্সট পেজে চলে যাবো আমরা। আচ্ছা, আমরা বার্জেলিয়াস সম্পর্কে জানলাম, আরেকটা বিজ্ঞানী আছে তার সম্পর্কে একটু জানবো, যার নাম হচ্ছে ফ্রেডরিক ওহলার বা ফ্রেডরিক ভোলার বলা হয়। তো তোমাদের যার যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেভাবে মনে রাখবা। আমি লিখলাম ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলার বা ভোলার, তোমরা যেভাবে মনে রাখতে পারো। ফ্রেডরিক ওহলার বা ভোলার উনি কি করছে? উনি হচ্ছে সর্বপ্রথম জৈব জৈব রসায়নের মাধ্যমে মানে একটা বিক্রিয়া করছে, যে বিক্রিয়ার মাধ্যমে আর কি জৈব যৌগ উৎপন্ন হয়েছে। এজন্য তাকে বলা হয় জৈব রসায়নের জনক। তার মানে হচ্ছে জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক ওহলার। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির জনক। বার্জিলিয়াস নামকরণ করছে ফ্রেডরিক ওহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। তো জনক কেন বলা হয়, কি এমন কাজ করছে? উনি হচ্ছে ইউরিয়া আবিষ্কার করছিল। ইউরিয়াটা আবিষ্কার করার জন্য উনি হচ্ছে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করা যায়, তো উনি এত কিছু জানতো না। উনি হচ্ছে দুর্ঘটনাবশত আর কি এই জিনিসটা তৈরি করছিল। তো আমরা জাস্ট বিক্রিয়াটা মনে রাখবো, যে বিক্রিয়া থেকে এমসিকিউ আসতে পারে। সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কি লিখলাম এটা, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার সাথে হচ্ছে সায়ানাইড। এই বিক্রিয়া থেকে হচ্ছে ইউরিয়া তৈরি হয়। এই যে এইখানে যে জিনিসটা তৈরি হলো NH2CO, এই জিনিসটা হচ্ছে ইউরিয়া। লিখে দিই একটু অন্য কালি দিয়ে মার্ক করে। এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসছিল, গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখো তোমরা। এটা হচ্ছে ইউরিয়া। দুর্ঘটনাবশত ফ্রেডরিক ওয়ালার এই জিনিসটাই তৈরি করছিল। তো
এই জিনিসটা আবিষ্কার করার কারণে ফেডরিকো হলারকে জৈব রসায়নের জনক বলা হয়। আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে যাই। কি হলো? আচ্ছা, নেক্সট পেজে যাই। ওকে, পৃথিবীতে জৈব যৌগ আছে, অজৈব যৌগও আছে, কিন্তু জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। যেমন বলা হয় যে জৈব যৌগ আছে হচ্ছে জৈব যৌগ আছে হচ্ছে ৮০ লক্ষ এর অধিক, কিন্তু অজৈব যৌগ আছে মাত্র ১ লাখ। অজৈব যৌগ ১ লক্ষ। এখন কথা হচ্ছে জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কি? জৈব যৌগের মধ্যে তার মানে এমন একটা গুণ বা বৈশিষ্ট্য থাকবে যেটা হচ্ছে এর পরিমাণটাকে অনেক বেশি বাড়ায় দেয়। যেমন হচ্ছে যেখানে ৮০ লক্ষ এখানে মাত্র ১ লক্ষ। এত বেশি হওয়ার কারণ কি? এই বেশি হওয়ার কারণটা হচ্ছে, তোমাদেরকে এদিকে দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা এখানেই লিখি, সেটা হচ্ছে ক্যাপস দ্বারা মনে রাখবা। ক্যাপস দ্বারা কি কি মনে রাখবা? ক্যাপসের কে দ্বারা মনে রাখবো হচ্ছে ক্যাটেনেশন। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি আগে পড়ো নাই বা তোমাদের বেসিক ক্লিয়ার না, ভাবছিলা বাদ দিয়ে দিবা, কিন্তু এটা থেকে একটু কোশ্চেন টোশ্চেন আসে। তো এই যেই টপিকসগুলো বলতেছি বা যেই জায়গাগুলো তোমাদেরকে ধরায় ধরায় দেখাই দিচ্ছি, এগুলো যদি পড়ো এমসিকিউ এর অংশটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আশা করতে পারি যে তুমি মোটামুটি অ্যান্সার করতে পারবে এগুলো থেকে কোশ্চেন আসলে। প দ্বারা হচ্ছে পলিমার, 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 আর স দ্বারা হচ্ছে সমাণু। আচ্ছা, তার মানে হচ্ছে জৈব যৌগের এই তিনটা, ১ ২ ৩, এই তিনটা গুণ থাকার কারণে জৈব যৌগের সংখ্যা দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, মানে অজৈব যৌগের থেকে বেশি পরিমাণে আছে। তো ক্যাটানেশন কি? ক্যাটানেশন হচ্ছে যুক্ত হওয়া, একটা আরেকটার সাথে, একটা কার্বন আরেকটার সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে ক্যাটানেশন বলে। তারপরে পলিমার কি? পলিমার হচ্ছে একটার সাথে অনেকগুলা যুক্ত হইতে পারে, সেটা যেমন ইথিনের পলিমার মিলে তৈরি করে পলিথিন। তোমরা যে বাজারের পলিথিনগুলো দেখে থাকবে, ওগুলো হচ্ছে পলিথিন, ওইভাবে তৈরি হয়। তারপর হচ্ছে সমাণু কি? সমাণু হচ্ছে গাঠনিক, মানে দেখতে একই রকম কিন্তু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন রকম হইতে পারে, মানে। আর এছাড়াও আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলোর মধ্যে হচ্ছে এই যে কার্বন, জৈব যৌগ মানে হচ্ছে ওতে ওইটাতে কার্বন থাকবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জৈব যৌগ হওয়ার জন্য জৈব যৌগতে অবশ্যই কার্বন থাকবে। কার্বন থাকবে। কার্বনের পাশাপাশি কি থাকবে? এই কার্বনের সাথে আর কি কি থাকতে পারে? কার্বনের সাথে সাথে যেটা থাকতে পারে সেটা মনে রাখবে হচ্ছে চপস এনএক্স দ্বারা, CHOPS, চপস এনএক্স। এটা কি? এখানে হচ্ছে সি কার্বন, যেটা মাস্ট থাকবেই। দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন। এই কয়েকটা জিনিস কার্বনের সাথে যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করে। তার মানে হচ্ছে জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, জৈব যৌগে কার্বন থাকবে। আর এই কার্বনের সাথে আরেকটা কার্বন বন্ধন তৈরি করবে। কার্বন কার্বন, এই বন্ধন শক্তির মানটা হচ্ছে, বন্ধন শক্তি মনে রাখবা, কার্বন কার্বন বন্ধন শক্তি মনে রাখবা হচ্ছে ৩৪৭ কিলো জুল পার মোল। কেজি লিখতেছি কেন? কিলো জুল পার মোল। আচ্ছা, ৩৪৭ কিলো জুল পার মোল। যদি কেউ এটা মনে রাখতে না পারো, কিভাবে মনে রাখবা? তুমি হচ্ছে ৩, ৪, ৫, ৬, ৭ এগুলো লিখে মাঝখানে ৫ আর ৬ কেটে দিবা, ৩৪৭ হয়ে গেল। আর এইখানে কয়েকটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে দেখবা যে ৭ বারবার রিপিট হচ্ছে, যেভাবেই হচ্ছে রিপিট হচ্ছে এই ৭। তো সাথের একটু খেলা আছে এখানে, একটু মনে রেখো, এগুলা গুরুত্বপূর্ণ। তারপর কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কত? কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ,
কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কত? কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার। তো এখানেও কিন্তু 7, আমাদেরকে বলছিলাম 7-এর খেলা। কার্বনের বন্ধন শক্তি হচ্ছে 347 কিলোজুল পার মোল, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার। আর এইখানে হচ্ছে কার্বন এভাবে একে অপরের সাথে যুক্ত হয়, কার্বন একটা আরেকটার সাথে যুক্ত হলো। এইভাবে যদি 60টা কার্বন একত্রে যুক্ত হয়, ধরলাম কার্বন 60টা কার্বন একত্রে যুক্ত হলো, 60টা কার্বন যখন একত্রে যুক্ত হব তখন ওই জিনিসটার নাম হয়ে যায় বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল, যাকে C60 দ্বারা প্রকাশ করা হয়। এই বুকমিনস্টার ফুলারিন বা বাকিবলের কিছু বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। এই বৈশিষ্ট্যগুলো থেকে এমসিকিউ আসে। যেমন আগেই বললাম কার্বন 60, একে প্রকাশ করা হয় কার্বন 60 দ্বারা। এ হচ্ছে বুকমিনস্টার ফুলারিন, এটা হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপ। আর এতে হচ্ছে সংকরণ হয়, কি ধরনের সংকরণ ঘটে? sp2 সংকরণ হয় এখানে। তার মানে হচ্ছে বুকমিনস্টার ফুলারিন বা কার্বন 60 যেটা, এটাতে হচ্ছে sp2 সংকরণ ঘটে। আর এটার আকৃতি কেমন হয়? এটার আকৃতি হচ্ছে অনেকটা ফুটবলের মতো, তোমরা ফুটবল দেখে থাকবা, গোলাকৃতির। এটা হচ্ছে ফুটবল, অথবা এটাকে আরেকটা জিনিসের সাথে তুলনা করা যায়, সেটা হচ্ছে ওই যে ভূগোল। তো এরকম ভূগোল থাকে, ভূগোলের সাথে তুলনা করা যায়। তো ফুটবল অথবা ভূগোলের মতো এর আকৃতি। আর এখানের এর আণবিক ভর কত? আণবিক ভর বের করা খুবই সহজ। কার্বনের পারমাণবিক ভর 12 করে আমরা জানি। আর এখানে কার্বন আছে 60টা, 12 × 60 কত হয়? 6 × 12 = 72, 720। আর আণবিক ভরের কোনো একক নাই। আচ্ছা, ল্যাগ করতেছে। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে একটু পার্থক্য দেখব। এই জিনিসটা একটু দেখে রাখো, কারণ এটা এমসিকিউতে না আসলেও তোমার জৈব যৌগ অজৈব যৌগের এমসিকিউ এর বিভিন্ন জিনিস বুঝতে এবং শনাক্ত করতে সহায়তা করবে। এখানে হচ্ছে জৈব যৌগ, জৈব যৌগ আর হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগ। আচ্ছা, জৈব যৌগর বিক্রিয়াটা কি ধরনের? আচ্ছা, আগে হচ্ছে বন্ধন সম্পর্কে বলি। সেটা হচ্ছে জৈব যৌগের বন্ধন কি ধরনের বন্ধন? জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধন প্রকাশ করে, সমযোজী বন্ধন। জৈব যৌগের বন্ধন কি বন্ধন? সমযোজী বন্ধন। তৃতীয়ত হচ্ছে এর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক কম হয়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আচ্ছা, পুরাটা লিখলাম না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। যেমন হচ্ছে তোমরা মোম দেখে থাকবা, তারপর হচ্ছে ডিজেল, এগুলার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম। এগুলা কিন্তু এক একটা জৈব যৌগ। তারপর আর কি আছে? এরা হচ্ছে সমানুতা প্রদর্শন করবে, সমানুতা থাকবে এদের। আর হচ্ছে এরা যে বিক্রিয়াটা দিবে, বিক্রিয়ার কৌশল, এরা হচ্ছে খুবই ধীর গতিতে বিক্রিয়া করবে। তাহলে হচ্ছে বিক্রিয়ার কৌশল কেমন হবে? ধীর গতি সম্পন্ন অথবা মন্থর প্রকৃতির। আর হচ্ছে বিক্রিয়াটা জটিল প্রকৃতির হয়, জটিল, মন্থর। ওকে। আচ্ছা, এরপর যেটা দেখব সেটা হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগেতে কি ঘটে? এখানে যে ইটা থাকবে, বন্ধনটা, এটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, এটা পরে বুঝাবো, কারণ এগুলো বুঝাইতে গেলে এখন ক্লাস লম্বা হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাবে, উল্টা সমানতা থাকবে না। আর বিক্রিয়ার কৌশল হচ্ছে খুবই দ্রুত গতি সম্পন্ন, দ্রুত, ফাস্ট। এখানে মন্থর আছে, এটার উল্টাটা দ্রুত। আর জটিল ছিল, এখানে হবে সহজ, বা হ্যাঁ সহজই লিখে দাও, সহজ, দ্রুত এবং সহজ।
আচ্ছা, এইগুলো আমাদের জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। নেক্সট পেজে যাই। কাজ করতেছে না কেন? আচ্ছা, জৈব যৌগ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জৈব যৌগ অপোলার। জৈব যৌগ অপোলার। পোলার অপোলার কি? আচ্ছা, এখানে হচ্ছে পানি একটা পোলার যৌগ আর এটা হচ্ছে অপোলার যৌগ, তার মানে হচ্ছে জৈব যৌগ আর পানি কখনো মিক্স হবে না। তো এটাকে তুমি এইভাবে ডিফাইন করতে পারো, যেমন পেট্রোল ডিজেল এগুলো আগেই বলছিলাম যে জৈব যৌগ এগুলা। তো এই জৈব যৌগ পেট্রোল ডিজেল এগুলা পানির সাথে মিশে না, তেল কখনো পানির সাথে মিশে না। তো পানি আর জাস্ট এভাবে মনে রাখো, তেল আর পানি যেমন মিশে না তেমন হচ্ছে জৈব যৌগ পানির সাথে মিশে না। আর অজৈব যৌগ যেগুলো আছে, যেমন পানি একটা অজৈব যৌগ। অজৈব যৌগ, আচ্ছা অজৈব যৌগ, আচ্ছা এই অজৈব যৌগ পানি পানি কিন্তু আবার বিভিন্ন জিনিসের সাথে মিশে। আর তোমরা একটা কেমিস্ট্রিতে জিনিস শুনে থাকবা যে পানি হচ্ছে একটা সর্বজনীন দ্রাবক। তো মোটামুটি সব জিনিসের সাথে পানিটা মিশে যায়। আর এই যে জৈব যৌগ যে অপোলার, পানির সাথে মিশে না, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল তোমরা অনেকে দেখবা যে যারা অ্যালকোহল খায় তারা হচ্ছে পানির সাথে মিক্স করে খায়। তো এই অ্যালকোহলটা শুধুমাত্র পানির সাথে মিশে। আর ওইটা হচ্ছে এক্সেপশনাল, আর বাকি যে জৈব যৌগগুলো আছে সেগুলো হচ্ছে পানির সাথে মিশে না। এটা একটু মনে রাখো। আর এখন যেটা শিখবো সেখান থেকে এমসিকিউ বিগত মেডিকেল কোশ্চেনগুলোতেও আসছে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতেও আসছে। ক্লাস হয়তো লম্বা হয়ে যাইতেছে। আচ্ছা, এই অংশটা দেখায় শেষ করি, পরবর্তীতে আবার ক্লাস 2 আনবো। আচ্ছা দেখো, হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ কি কি আছে? হেটারোসাইক্লিক যৌগ আছে হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সি এথিন। মনে রাখো, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইপক্সি ইথেন। আর হেটারো অ্যারোমেটিক, এই জিনিসটা পরীক্ষাতে আসছে, এটা একটু লাল কালিতে লিখি, হেটারো, হেটারো অ্যারোমেটিক, অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক কোনগুলা? হেটারো অ্যারোমেটিক মনে রাখার জন্য তোমাদেরকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা ওয়াইফাই লাইন ইউজ করো তারা হচ্ছে একটা সার্ভারের নাম শুনে থাকবে, সেটা হচ্ছে এফটিপি। এফটিপি দ্বারা কিভাবে মনে রাখা যায়? ফিউরান, থায়োফিন, পিরিডিন আর হচ্ছে পাইরল। লিখে দেই, ফিউরান, ফিউরান, থায়োফিন, ফিউরান, থায়োফিন, আরে কই গেল, থায়োফিন আর হচ্ছে পিরিডিন, পিরিডিন পাইরল। ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরল। আপাতত এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে বাকিটা দেখাই দিব ইনশাল্লাহ।